আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। আজকে আমরা করব এসএসসি বিএম শাখার দ্বাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগ 2, অর্থাৎ তোমাদের প্রথম সাজেশন থাকছে এই অধ্যায় থেকে। তো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে একটি করে সাজেশন এভাবে আপলোড হতে থাকবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে পরবর্তী এই সাজেশনগুলো তুমি পেয়ে যাবে সকলের আগে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে রয়েছে উৎপাদন কাকে বলে, এটা বিএম 2016 সালে এবং 19 সালে দিয়েছিল। তাহলে দেখো, অভাব পূরণ করতে পারে এমন সব পণ্য ও সেবার সমষ্টি হচ্ছে উৎপাদন। মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে বিনিময়যোগ্য যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলা হয়। মানুষ মূলত নতুন কিছু সৃষ্টি করতে পারে না, বরং এর আকৃতিগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে থাকে। আর এই উপযোগ যখন বিনিময়যোগ্য বিক্রয় মূল্যের সৃষ্টি করে তখন তাকে উৎপাদন বলা যায় কিংবা উৎপাদন বলা হয়। তো আমরা প্রামাণ্য কিছু সংজ্ঞা দিয়ে দিতে পারি যে আর আর মেয়েরের মতে উৎপাদন হচ্ছে এমন কাজ সম্পাদন করা যার উপযোগ আছে। তাহলে হাইজার অ্যান্ড রেন্ডারের মতে পণ্য ও সেবা সৃষ্টি করাই উৎপাদন, ঠিক আছে, অথবা পণ্য ও সেবা সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। তো মানুষ কোনো দ্রব্যের আকৃতিগত পরিবর্তন, স্থানান্তর, সংরক্ষণ, প্রচার ইত্যাদির মাধ্যমে এতে বাড়তি উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন তুলা থেকে সুতা, কাঠ থেকে আসবাবপত্র ইত্যাদি তৈরি করে থাকে। অর্থাৎ এই বাড়তি উপযোগ বা সৃষ্টির বিষয়গুলি উৎপাদন হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে, উৎপাদন হিসাবে ব্যবহৃত হয়। উপযোগ বলতে কি বোঝো? বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর দ্বারা মানুষের অভাব পূরণে যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাকে ওই বস্তুর উপযোগ বলা হয়। তাহলে দেখো, অধ্যাপক মোয়ার্সের মতে উপযোগ হলো অধ্যাপক মোয়ার্সের মতে উপযোগ হলো কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। আমরা ক্ষুধা নিবারণের জন্য খাদ্য খাই, পানি দিয়ে পিপাসা মেটাই, কলম দিয়ে লিখি। এক্ষেত্রে খাদ্য, পানীয় বিভিন্ন ধরনের অভাব পূরণ করে থাকে, তাই এদের উপযোগ রয়েছে। এগুলো পাওয়ার জন্য মানুষ অর্থ ব্যয় করতে রাজি থাকে। ধূমপান ক্ষতিকর হলেও কারো কারো কাছে এর উপযোগ বিদ্যমান। একই জিনিসের উপযোগ সকলের কাছে সমান নয়। কোনো জিনিস কারো কাছে মূল্যবান, আবার কারো কাছে তেমন কোনো উপযোগিতা নাও থাকতে পারে। তো একই জিনিস বারবার পেলে উপযোগিতা কমে যায়। প্রথমবার একজন ব্যক্তি যে পরিমাণ অর্থ ব্যয় করতে রাজি থাকে, পরবর্তীতে সে হয়তোবা ওই বস্তু বাদে কিংবা ওই বস্তুতে প্রসঙ্গে কিংবা বস্তুর জন্য কোনো প্রকার অর্থ ব্যয় করতে রাজি থাকে না। সুতরাং কোনো দ্রব্য সামগ্রী অভাব পূরণের সামর্থ্য হলে তাকে উপযোগ বলা হয়। তারপর দেখো 3, ভূমির 5টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এটা বিএম 2015 সালে দিয়েছিল। উৎপাদনের আদি ও মৌলিক উপাদান হলো ভূমি। মূলত ভূমি বলতে জলে, স্থলে, অন্তরিক্ষে বিরাজমান সকল সম্পদকে বোঝায়। উৎপাদনের সকল উপাদান হিসেবে ভূমির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, নিম্নে তা তুলে ধরা হলো। 1, ভূমি প্রকৃতির দান। ভূমির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ভূমি প্রকৃতির দান। এটি মানুষ সৃষ্টি করতে পারে না। ভূমি সৃষ্টির পেছনে মানুষের কোনো সাধ্য নেই। মানুষ যুগ যুগ ধরে চেষ্টা করলে ভূমি সৃষ্টি করতে পারবে না। মাটির উর্বরতা, সূর্যকিরণ, আবহাওয়া, বৃষ্টিপাত প্রভৃতি সবই প্রকৃতির দান। 2 নম্বর হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ। তো ভূমির যোগান সীমাবদ্ধ, মানুষ ইচ্ছা করলে ভূমির যোগান বাড়াতে বা কমাতে পারে না কিংবা পারবে না। এজন্য বলা হয় যে ভূমির মোট পরিমাণ সীমাবদ্ধ। 3 নম্বর রয়েছে উৎপাদন ব্যয় নেই। মূলত ভূমি প্রকৃতির দান। প্রাকৃতিক উপকরণ দ্বারা প্রাকৃতিক উপকরণ এর দ্বারা সজ্জিত। এই পৃথিবীতে মানুষ জন্মসূত্রে উপকরণগুলো লাভ করেছে, সৃষ্টি করেনি এবং করতেও পারেনি। সুতরাং ভূমির উৎপাদন ব্যয় নেই। তারপর হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভূমির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। অন্যান্য উপাদান যেমন শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, কিন্তু ভূমির ক্ষেত্রে এটি সম্ভব নয়। 5 নম্বর রয়েছে ভূমি বিভিন্ন প্রকৃতির। সকল জমির উর্বরতা একরকম নয়। ভূমির গুণগত পার্থক্য আছে। সকল ভূমি অথবা সকল শ্রমিক সমান দক্ষ নয়, কিংবা সকল উদ্যোক্তা ও সমান মুনাফা অর্জন করতে পারে না।
সুতরাং পরিশেষে বলা যায় যে ভূমি আমাদের প্রাকৃতিক সম্পদ এবং প্রত্যেক দেশের সম্পদ কিংবা প্রত্যেক দেশের সম্পদ সীমিত। উৎপাদনের ক্ষেত্রে একমাত্র আদি ও মৌলিক উৎপাদন হচ্ছে ভূমি। ভূমি উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, শ্রম বলতে কি বোঝায়? এটা বিএম 2015 সালে দিয়েছিল। উৎপাদনের 4টি উপাদানের মধ্যে শ্রম একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া যে কোনো উৎপাদন অসম্ভব। শ্রম ভূমির ন্যায় অবিনশ্বর নয়। সাধারণত শ্রম বলতে মানুষের শারীরিক ও পরিশ্রমকে বোঝায়। ঠিক আছে, তো সাধারণত শ্রম বলতে মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে বোঝায়। এটা হবে শারীরিক ও মানসিক পরিশ্রমকে বোঝায়। অপরদিকে অর্থনীতিতে শ্রমের অর্থ আরো ব্যাপক। অর্থনীতিতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়। তো মার্শাল বলেন, মানসিক বা শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ লাভের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো ধরনের উপকার কিংবা সরাসরি পাওয়ার নির্মিত করা হয় তাকে শ্রম বলা হয়। শ্রমের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, অন্যদিকে তেমনি মানসিক পরিশ্রমেরও প্রয়োজনীয়তা আছে। শুধুমাত্র শারীরিক শ্রম দিয়ে শ্রম হতে পারে না, তবে ক্ষেত্র বিশেষে শারীরিক শ্রম বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রম বেশি হতে পারে। তবে শ্রম যে ধরনের হোক না কেন তা অবশ্যই অর্থ উপার্জনের উদ্দেশ্যে বা লাভের উদ্দেশ্যে হতে হবে। কোনো প্রকার লাভ বা অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র আনন্দ লাভের জন্য ব্যয়িত শ্রম শ্রম হিসাবে বিবেচিত হয় না। দেখো 5 নম্বর, উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? এটা বিএম 2018 সালে দিয়েছিল। তো উৎপাদনশীলতা বলতে সাধারণ অর্থে উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদানের অনুপাতই হলো উৎপাদনশীলতা। ব্যাপক অর্থে কোন নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং উপাদানে যে সকল উপাদান ব্যবহার করা হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলা হয়। আইএলও অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে কোন দল, সমাজ বা দেশে প্রাপ্ত দ্রব্য এবং সেবার সাথে কার্যকর সম্পদের অনুপাতই হলো ব্যাপক উৎপাদনশীলতা। তারপর দেখো 6 নম্বর, ভূমি কাকে বলে? ভূমি উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে ভূমি অত্যাবশ্যক। ভূমি ছাড়া পৃথিবীর অস্তিত্ব অসম্ভব। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়, কিন্তু শুধুমাত্র পৃথিবীর উপরিভাগই ভূমির অন্তর্ভুক্ত নয়। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তা আমাদের মাটি, পানি, বায়ু, বৃষ্টিপাত, খনিজ সম্পদ, মাটির উর্বরতা, বন্যপ্রাণী, বন, নদ নদী ইত্যাদি দান করেছেন। সৃষ্টিকর্তার এই সকল সম্পদই হলো ভূমি। কিছু প্রামাণ্য সংজ্ঞা আমরা দেখব। আলফ্রেড মার্শাল এর মতে ভূমি বলতে জলে ও স্থলে, আলো বাতাসে এবং উত্তাপে পরিব্যাপ্ত যেসব পদার্থ ও শক্তিকে বোঝায় তা মানুষের সাহায্যের জন্য প্রকৃতি মুক্তভাবে দান করেছেন। তাই এমস এর মতে ভূমি হলো এমন একটি প্রাকৃতিক সম্পদ যা দ্রব্য ও সেবা, খনিজ সম্পদ, মাটির পুষ্টিকর পদার্থ, পানি, বন্যপ্রাণী ইত্যাদি। সুতরাং অবশেষে বলা যায় যে প্রকৃতি প্রদত্ত সম্পদগুলো যখন বিনিময়যোগ্য কিংবা বিনিময় মূল্য দ্বারা নির্ধারিত হয়ে বা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তখন তা ভূমি হিসাবে চিহ্নিত করা হয়। তারপর দেখো 7 নম্বর, উৎপাদনের উপকরণ কত প্রকার ও কি কি বর্ণনা করতে হবে। তা দেখো, মানুষ কর্তৃক প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর আকার আকৃতির রূপকে উৎপাদন বলা হয়। উৎপাদন করতে হলে কতগুলো উপকরণ ব্যবহার করতে হয়। যেমন কারখানায় উৎপাদন করতে গেলে শুধু মূলধন হলেই চলবে না, বরং এর সাথে শ্রম, ভূমি ও সংগঠনের প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ 4টি, যথা 1 ভূমি। ভূমি বলতে শুধু পৃথিবীর উপরের ভাগকে বোঝায় না, বরং পৃথিবীর সকল সম্পদকে বোঝায়, যেমন মাটি, পানি, বায়ু, বৃষ্টিপাত, খনিজ পদার্থ, মাটির উর্বরতা, বন্যপ্রাণী, বন, নদ নদী ইত্যাদি। তো 2 নম্বর রয়েছে শ্রম। মানুষ যে পরিশ্রমের বিনিময়ে কোনো কিছু অর্জন করে কিংবা করা যায় তাকে ভূমি বলা হয়। মূলধন, উৎপন্ন দ্রব্যের যে অংশ উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে মূলধন বলে। 4 নম্বর রয়েছে সংগঠন। উৎপাদন কাজে ব্যবহৃত অন্যান্য উপাদানগুলোকে একত্রিত করে খনিজ কিংবা করে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলা হয়। 8 নম্বর, ভূমির বৈশিষ্ট্য কি কি? ভূমির 5টি বৈশিষ্ট্য লিখতে হবে। তো খেয়াল করো।
উৎপাদনের আদি ও মৌলিক উপাদান হলো ভূমি। মূলত ভূমি বলতে জলে, স্থলে, অন্তরিক্ষে বিরাজমান সকল সম্পদকে বোঝানো হয়। উৎপাদনের উপাদান হিসেবে ভূমির নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তাই ভূমির বৈশিষ্ট্য মূলত 5টি, তার নিচে তুলে ধরা হলো। দেখো, 1 নম্বর হচ্ছে ভূমি প্রকৃতির দান। ভূমির অন্যতম বৈশিষ্ট্য হলো ভূমি প্রকৃতির দান। এটি মানুষ সৃষ্টি করতে পারে না। ভূমি সৃষ্টির পেছনে মানুষের কোনো সাধ্য নেই। মানুষ যুগ যুগ ধরে চেষ্টা করলে ভূমি সৃষ্টি করতে পারবে না। মাটির উর্বরতা, সূর্যের কিরণ, আবহাওয়া, বৃষ্টিপাত প্রভৃতি সবকিছুই প্রকৃতির দান। 2 নম্বর দেখো, জমির যোগান সীমাবদ্ধ। জমির যোগান সীমাবদ্ধ। মানুষ ইচ্ছা করলে ভূমির যোগান বাড়াতে বা কমাতে পারে না। এই জন্য বলা হয় যে ভূমির পরিমাণ সীমাবদ্ধ। 3 নম্বর রয়েছে, ভূমির উৎপাদন ব্যয় নেই। ভূমি প্রকৃতির দান। প্রকৃতির উপকরণ এর মাধ্যমে সুসজ্জিত এই পৃথিবীতে মানুষ জন্মসূত্রে এই উপকরণটি লাভ করেছে। মানুষ ভূমি সৃষ্টি করেনি এবং করতেও পারবে না। সুতরাং 2বার হয়ে গেছে। উৎপাদন ব্যয় নেই, অর্থাৎ ভূমির উৎপাদন ব্যয় নেই। 4 নম্বর খেয়াল করো, ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভূমির আরো একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। অন্যান্য উপাদান যেমন শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, কিন্তু ভূমির ক্ষেত্রে এটি সম্ভব নয়। 5 নম্বর রয়েছে, দেখো, ভূমি বিভিন্ন প্রকৃতির। সকল জমির উর্বরতা একরকম নয়। সকল প্রকার কয়লা খনি থেকে যেমন একরকম কয়লা পাওয়া যায় না, তেমনি প্রত্যেক জমির গুণগত মানও সমান নয়। উপরিউক্ত বৈশিষ্ট্য আলোকে বলা যায় যে 2বার হয়ে গেছে, এটা বলা যায় যে ভূমি আমাদের প্রাকৃতিক সম্পদ এবং প্রত্যেক দেশে এই সম্পদ সীমিত। উৎপাদনের ক্ষেত্রে একমাত্র এটি আদি ও মৌলিক উপাদান। তাই ভূমি উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। 9 নম্বর আছে, দেখো, শ্রম কি? শ্রম বলতে কি বোঝো? এটা 2015 সালে ছিল। শ্রম উৎপাদনের 4টি উপাদানের মধ্যে শ্রম একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া যে কোনো উৎপাদন কাজ অসম্ভব। শ্রম ভূমির মতো অবিনশ্বর। সাধারণত শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝানো হয়, কিন্তু অর্থনীতিতে শ্রমের আরো ব্যাপক কিংবা অর্থ আরো ব্যাপক। অর্থনৈতিক শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝানো হয়, যার অর্থ উৎপাদন কাজের সাথে সম্পৃক্ত সকল কাজকে বোঝানো হয়। মানসিক বা শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ লাভের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো ধরনের উপকার সরাসরি পাওয়া নির্মিত করা হয়, তখন তাকে শ্রম বলে। দেখো, শ্রম ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, অন্যদিকে তেমনি মানসিক পরিশ্রমের প্রয়োজনীয়তা আছে। শুধুমাত্র শারীরিক শ্রম দিয়ে যেমন শ্রম হতে পারে না, তবে ক্ষেত্র বিশেষে শারীরিক শ্রম বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রম বেশি হতে পারে। তবে শ্রম যে ধরনের হোক না কেন, তা অবশ্যই অর্থ উপার্জনের উদ্দেশ্য বা লাভের উদ্দেশ্য হতে হবে। কোনো প্রকার লাভ হবে না, এটা লাভ। কোনো প্রকার লাভ উপার্জন ছাড়া শুধুমাত্র আনন্দ ভোগের উদ্দেশ্যে ব্যয় করা শ্রম হিসেবে বিবেচিত হয় না। তারপর দেখো, 10 মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করতে হবে। সাধারণত মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত সম্পদকে বোঝানো হয়। অপরদিকে অর্থনীতিতে সকল সম্পদকে মূলধন বোঝানো হয় না। অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদন কাজে ব্যবহৃত সম্পদকে বোঝায়। মানুষ তার আয় থেকে ব্যয় কমিয়ে সঞ্চয় করে, আর সেই সঞ্চয় থেকে মূলধন গঠন করে এবং মূলধনকে উৎপাদনশীল কাজে বা অতিরিক্ত আয় অর্জন করতে ব্যবহার করে, আর এর জন্য মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। তারপর খেয়াল করো, বিখ্যাত সুইডিশ অর্থনীতিবিদ অধ্যাপক হুইস্কলের মতে সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলাফল হচ্ছে মূলধন। এই সংজ্ঞার আলোকে ভূমিকে মূলধন থেকে পৃথক করা যায় না, কেননা ভূমি প্রকৃতির দান। ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না, সুতরাং বলা যায় সকল মূলধনই মানুষের শ্রমের ফল, কিন্তু ভূমি প্রকৃতির দান। অপরদিকে মূলধন উৎপাদন কাজে বেশ সহায়তা করে। পরিশেষে বলা যায় যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, কারণ একবার যা মূলধন ব্যবহার হয় তা পুনরায় উৎপাদনশীল কাজে ব্যবহার করা হয়। তারপর দেখো, 11 নম্বর প্রশ্ন, উৎপাদনশীলতা কাকে বলে? উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? বিএম 2018 সালে দিয়েছিল এটা। উৎপাদনশীলতা সাধারণ অর্থে উৎপাদিত উপাদান এবং উৎপাদনে ব্যবহৃত উপাদানের অনুপাতই হলো উৎপাদনশীলতা। ব্যাপক অর্থে কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তা অনুপাতকে উৎপাদনশীলতা বলা হয়। দেখো, ILO আন্তর্জাতিক শ্রম সংস্থা এর মতে কোন দল, সমাজ বা দেশে প্রাপ্ত দ্রব্য এবং সেবার সাথে কার্যকর সম্পদের অনুপাত হলো ব্যাপক উৎপাদনশীলতা। তো উৎপাদনশীলতার একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে উৎপাদিত পণ্য বা আউটপুট হবে এটা, বাক হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। দেখো 12 নম্বর প্রশ্ন, শ্রমের দক্ষতা কি?
শ্রমের দক্ষতা। মূলত শ্রমের দক্ষতা বলতে শ্রমের উৎপাদনকে বোঝানো হয়। শ্রমিকের উৎপাদন ক্ষমতা কাজের গুণাগুণ, শর্ত ও সঠিক সময় রেখে কিংবা সময় ঠিক রেখে একজন শ্রমিক দিয়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করা কিংবা একই পরিমাণ পণ্য ও দ্রব্য বা সেবা উৎপাদন করা অথবা উভয় কাজকে শ্রমের দক্ষতা বলা হয়। শ্রমের দক্ষতাকে গাণিতিকভাবে প্রকাশ করা যায় যেমন ইআই অর্থাৎ O/WS। এখানে ইআই দ্বারা কি বোঝাইতেছে দাও ইফিসিয়েন্সি অফ লেবার, ওতে বোঝাইতেছে কি আউটপুট, ডব্লিউএস থেকে ওয়ার্ক আওয়ার। তো আমরা জানি শ্রমের দক্ষতা বাড়লে শ্রমিকের উৎপাদিত শক্তিও বেড়ে যায়, অপরদিকে সম্পদ ও সময়ের অপচয় কম হয়। একজন দক্ষ শ্রমিক কোনো তত্ত্বাবধায়ক ছাড়া বা কম তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে যত্ন সহকারে যন্ত্রপাতি ব্যবহার করে অধিক দ্রব্য উৎপাদন করতে পারে। শ্রমের যোগান মূলত শ্রমের দক্ষতার উপর নির্ভরশীল। পরিশেষে বলা যায় যে উৎপাদনের ক্ষেত্রে শ্রমের দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং উৎপাদনকে গতিশীল করতে এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে শ্রমের দক্ষতা বাড়ানোর অতি প্রয়োজন। রচনামূলক প্রশ্ন 1 নম্বর হচ্ছে উৎপাদন কি, উৎপাদনের গুরুত্ব আলোচনা করতে হবে। তা দেখো, অভাব পূরণ করতে পারে এমন পণ্য বা সেবার সমষ্টি হচ্ছে উৎপাদন। মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে বিনিময় যুগে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলা হয়। মানুষ মূলত নতুন কিছু সৃষ্টি করতে পারে না, বরং এর আকৃতিগত পরিবর্তনের সৃষ্টির মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে থাকে। আর এই উপযোগ যখন বিনিময়যোগ্য বিক্রয় মূল্য সৃষ্টি করে তখন তাকে উৎপাদন বলা হয়। ঠিক আছে, তখন তাকে উৎপাদন বলা হয়। প্রামাণ্য সংজ্ঞা দেখো, 1 নম্বর হচ্ছে আর মেয়ারের মতে উৎপাদন হচ্ছে এমন কাজ সম্পাদন করা যার উপযোগ আছে। 2 নম্বর হচ্ছে হাইজার এন্ড রেন্ডারের মতে পণ্য ও সেবা তৈরি করার উপাদান। ঠিক আছে, উৎপাদন। তারপর হচ্ছে উৎপাদনের গুরুত্ব, ব্যক্তিগত আয়ের প্রদান বা ব্যক্তিগত আয়ের প্রধান অবলম্বন। ব্যক্তিগত আয়ের প্রধান অবলম্বন। উৎপাদন যত বাড়ে মানুষের আয় তত বাড়ে, ব্যক্তিগত আয় যত বাড়ে জাতীয় আয় তত বেশি বৃদ্ধি পায়। মানুষের ভোগ ব্যয় নির্ভর করে মূলত তার অর্জিত আয়ের উপর। ভোগের মাধ্যমে উৎপাদন বাড়ে, যার ফলে আয় অনেক বৃদ্ধি পায়। বিভিন্ন কাজের সাথে জড়িত থেকে মানুষ মূলত আয় করে থাকে, যেমন কেউ চাকরি করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে ইত্যাদির মাধ্যমে প্রতিটি কাজের মাধ্যমে উপযোগ সৃষ্টি বা উৎপাদনের সাথে আয় জড়িত থাকে। পণ্য বা সেবার যোগান, মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন প্রকার পণ্য ও সেবার প্রয়োজন পড়ে। উৎপাদনের মাধ্যমে ওই সব পণ্য উৎপাদিত হয়, যেমন ক্রয় বিক্রয় ইত্যাদির মাধ্যমে তা গ্রাহকের নিকট পৌঁছায়। মানুষ উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করে জীবন উপভোগ করে। এক কথায় মানুষের সকল ধরনের অভাব পূরণের উৎপাদনের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক অগ্রগতির সূচক, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির চাকা সচল হয় সে দেশে তত বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে। জাতীয় উৎপাদন দেশের অর্থনৈতিক অগ্রগতির সূচক। অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক উৎপাদন বৃদ্ধিতে পরিমাপ করা হয়। ব্যক্তির বেলায় আয় উৎপাদন যত বাড়ে ব্যক্তির সঞ্চয়, মূলধন, বিনিয়োগ ইত্যাদি তত বেশি বৃদ্ধি পায়। তারপর হচ্ছে সরকারের আয়ের প্রধান উৎস। সরকারের আয় যত বাড়ে সরকার তত বেশি শক্তিশালী হয় এবং তা দেশের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত হলো কর, শুল্ক ইত্যাদি, যা সবকিছুই উৎপাদনের কর্মকাণ্ডের সাথে জড়িত। মুনাফা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি পাওয়ার অর্থ হলো প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন ঘটা। একটা ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফার পরিমাণ বৃদ্ধি তার সফলতার পরিচায়ক। পরিশেষে বলা যায় যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে থাকে উৎপাদনের উপর, তাই একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে উৎপাদনের গুরুত্ব অপরিসীম। তো আমরা যদি 2 নম্বর প্রশ্ন একটু দেখি, খেয়াল করো। তো 2 নম্বর হচ্ছে উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায় এবং উৎপাদনের উপকরণ কত প্রকার ও কি কি। এটা দেখো 2বার দিয়েছে, একটা হচ্ছে 2017 সালে, একবার হচ্ছে 2019 সালে। তো মানুষ কর্তৃক প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর আকার আকৃতি রূপকে উৎপাদন বলা হয়। উৎপাদন করতে হলে কতগুলো উপকরণ ব্যবহার করতে হয়, যেমন কারখানায় উৎপাদন করতে গেলে শুধু মূলধনী হলেই চলবে না, বরং এর সাথে শ্রম, ভূমি ও সংগঠনের প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ 4টি, যথা ভূমি। ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরে বা কে বোঝায় না, বরং পৃথিবীর সকল সম্পদকে বোঝায়, যেমন মাটি, পানি, বায়ু, বৃষ্টিপাত, খনিজ সম্পদ, মাটির উর্বরতা, বন্য পানি, বন, নদ নদী ইত্যাদি। 2 নম্বর শ্রম, মানুষের যে পরিশ্রমের বিনিময়ে কোনো কিছু অর্জন করা যায় তাকে ভূমি বলা হয়। খেয়াল করার পরে মূলধন, উৎপন্ন দ্রব্যের যে অংশ উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে মূলধন বলা হয়। 4 নম্বর হচ্ছে সংগঠন, উৎপাদন কাজে ব্যবহৃত অন্যান্য উপাদানকে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলা হয়। তো
পরিশেষে বলা যায় যে উপরিউক্ত আলোচনা থেকে আমরা উৎপাদনের উপকরণ এবং কি উৎপাদনের প্রকারভেদগুলো অর্থাৎ শ্রম, ভূমি, মূলধন এবং সংগঠন সম্পর্কে বিস্তারিত ও সঠিকভাবে জানতে পারি। তারপর দেখো 3 নাম্বার, ভূমি কি, ভূমি বৈশিষ্ট্য আলোকপাত করতে হবে। ভূমি উৎপাদনের আদি ও মৌলিক উৎপাদন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে ভূমি অত্যাবশ্যক। ভূমি ছাড়া পৃথিবীর অস্তিত্ব সম্ভব নয়। সাধারণত পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়, কিন্তু শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ ভূমির অন্তর্ভুক্ত নয়। পৃথিবীতে বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তা আমাদের মাটি, পানি, বায়ু, সকল বৃষ্টিপাত, খনিজ পদার্থ কিংবা খনিজ সম্পদ, মাটির উর্বরতা, বন্য পানি, বন, নদ নদী প্রকৃতি দান করেছে। সৃষ্টিকর্তার এই সম্পদ হলো ভূমি। প্রামাণ্য সংজ্ঞা দেখো, আলফ্রেড মার্শালের মতে ভূমি বলতে জলে, স্থলে, আলো, বাতাসে এবং উত্তাপে পরিব্যাপ্ত সেই সব পদার্থ ও শক্তিকে বোঝায় যা মানুষের সাহায্যের জন্য প্রকৃতি মুক্তভাবে দান করেছেন। পরে এমসের মতে ভূমি হলো এমন একটি প্রাকৃতিক সম্পদ যা দ্রব্য বা সেবা, খনিজ সম্পদ, মাটির পুষ্টিকর পদার্থ, পানি, বন্যপ্রাণী ইত্যাদি। উৎপাদনের উপাদান হিসেবে ভূমির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে নিম্নতে তুলে ধরা হলো। 1 নম্বর, ভূমি প্রকৃতির দান। ভূমির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ভূমি প্রকৃতির দান। এটি মানুষ সৃষ্টি করতে পারে না। ভূমি সৃষ্টির পেছনে মানুষের কোনো সাধ্য নেই। মানুষ যুগ যুগ ধরে চেষ্টা করলেও ভূমি সৃষ্টি করতে পারবে না। মাটির উর্বরতা, সূর্যকিরণ, আবহাওয়া, বৃষ্টিপাত, প্রকৃতি সবই হলো প্রকৃতির দান। 2 নম্বর রয়েছে ভূমির সীমাবদ্ধ যোগান কিংবা ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ, মানুষ ইচ্ছা করলে ভূমির যোগান বাড়াতে বা কমাতে পারবে না। এজন্য বলা হয় যে ভূমির মোট পরিমাণ সীমাবদ্ধ। 3 নম্বর রয়েছে উৎপাদন ব্যয় নেই। মূলত ভূমি প্রকৃতির দান। প্রকৃতির সম্পদ কিংবা প্রাকৃতিক উপকরণের দ্বারা সজ্জিত হয়। পৃথিবীতে মানুষ জন্মসূত্রে উপকরণ লাভ করেছে, সৃষ্টি করেনি এবং করতে পারবে না, সুতরাং ভূমির উৎপাদন ব্যয় নেই। 4 নম্বর রয়েছে দেখো, ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভূমির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। অন্যান্য উপকরণ যেমন কিংবা উপাদান যেমন শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, কিন্তু ভূমির ক্ষেত্রে এটি অসম্ভব কিংবা সম্ভব নয়। 5 নম্বর, ভূমি বিভিন্ন প্রকৃতির। সকল জমির উর্বরতা একরকম নয়। ভূমিরও গুণাগুণ পার্থক্য আছে। সকল শ্রমিক সমান দক্ষ নয় কিংবা সকল উদ্যোক্তা ও সমান মুনাফা অর্জন করতে পারে না। সুতরাং পরিশেষে বলা যায় যে ভূমি আমাদের প্রাকৃতিক সম্পদ এবং প্রত্যেক দেশের সম্পদ সীমিত। উৎপাদনের ক্ষেত্রে একমাত্র আদি ও মৌলিক উপাদান হচ্ছে ভূমি। ভূমি উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। চার নম্বর দেখো, শ্রম কি, শ্রমের গুরুত্ব আলোচনা করতে হবে। 2016 সালে দিয়েছিল। তো উৎপাদনের 4টি উপাদানের মধ্যে শ্রম একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া কোনো উৎপাদন কাজ সম্ভব নয়। শ্রম ভূমির ন্যায় অবিনশ্বর নয়। সাধারণত শ্রম বলতে মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে বোঝায়। মানসিক, ঠিক আছে, শারীরিক ও মানসিক পরিশ্রমকে বোঝায়। অপরদিকে অর্থনীতিতে শ্রমের অর্থ আরো ব্যাপক। অর্থনীতিতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়। উৎপাদনের উপকরণ হিসেবে নিম্ন শ্রমের কিছু গুরুত্বপূর্ণ তুলে ধরা হলো। উদ্ভাবন, শ্রমের কারণে উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন চিন্তা ভাবনা, গবেষণা ইত্যাদির মাধ্যমে আধুনিক পদ্ধতির উদ্ভাবন করা সম্ভব হয়েছে। অভিজ্ঞতার অভাব, একজন শ্রমিকের অভিজ্ঞতার দ্বারা অন্য আরেকজন শ্রমিক জ্ঞানের পরিধিকে পরিপূর্ণ করে, ফলে প্রতিটি শ্রমিকের অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ হয়। অপরিহার্যতা, উৎপাদনের জন্য যত ধরনের বস্তুগত উপাদান দরকার তা সংগ্রহ ও উৎপাদন স্থানে আনয়নের জন্য অপরিহার্য। যথাযথ ব্যবহার, সংগৃহীত উপাদানগুলো যথাযথ ব্যবহার একমাত্র শ্রমের মাধ্যমেই সম্ভব। শ্রম ছাড়া এসব উপাদান ব্যবহারের কথা কল্পনা করা যায় না। জীবিকা নির্বাহ, শ্রমের মাধ্যমে মানুষ অন্যের কাছে সেবা বিক্রি করে যা তার আয় বৃদ্ধি করে থাকে। তো পরিশেষে বলা যায় উৎপাদনের উপকরণ হিসেবে শ্রম গুরুত্বপূর্ণ অবদান রাখে না। এটি ব্যক্তির আয় বৃদ্ধি, কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন, মৌলিক চাহিদা এবং পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর দেখো আজকের সর্বশেষ প্রশ্নটি, শ্রম বিভাগ কি, শ্রম বিভাগের সুবিধা অসুবিধা বর্ণনা করতে হবে। এটা 2016 সালে দিয়েছিল। ব্যক্তির দৃষ্টিকোণ থেকে শ্রম বিভাগের অর্থ হলো বিশেষজ্ঞতা অর্জন এবং সমাজের দৃষ্টিকোণ হতে শ্রম বিভাগের অর্থ হলো সহযোগিতা। এক্ষেত্রে একে অন্যের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন, অর্থাৎ একটি কাজ বিভিন্নভাবে করাকে শ্রম বিভাগ বলা হয়। শ্রম বিভাগের সুবিধাগুলো নিম্নে তুলে ধরা হলো। তো সম্পদের সঠিক ব্যবহার, কোন শ্রমিক যদি একই ধরনের কাঁচামাল, একই ধরনের মেশিন, একই ধরনের পদ্ধতি ব্যবহার করে তবে স্বাভাবিকভাবে এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সময়ের সদ্ব্যবহার,
শ্রম বিভাগের ক্ষেত্রে শ্রমিকেরা সবসময় একটি কাজে নিয়োজিত থাকে, ফলে কাজের সময় তাদেরকে এক কাজ হতে অন্য কাজে বা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয় না। দেখো যথাযথ কাজ বন্টন, সকল ব্যক্তি সব কাজে পারদর্শী হয় না। শ্রম বিভাগের মাধ্যমে যে ব্যক্তি যে কাজের যোগ্য তাকে সে কাজে নিয়োগ দেওয়া হয়। শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, শ্রম বিভাগের মাধ্যমে একজন শ্রমিক প্রতিনিয়ত একই কাজ করে থাকেন, ফলে ওই কাজে সে অনেক দক্ষ হয়। শ্রমিকের মজুরি বৃদ্ধি, শ্রম বিভাগের মাধ্যমে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়, ফলে তারা অল্প সময়ে অধিক উৎপাদন করতে পারেন, আর এতে করে তাদের মজুরি বৃদ্ধি পায়। তারপর দেখো অসুবিধা, অধিক নির্ভরশীলতা, ফলে সমাজে অধিক সংখ্যক বিশেষজ্ঞ কর্মীর সৃষ্টি হয়। ক্ষেত্র বিশেষে রূপ বিশেষে কর্মীদের উপর এত নির্ভরশীল হতে হয় যে তাদের কাছে নিয়োগকর্তা জিম্মি হয়ে পড়ে। কাজে একঘেয়েমিতা, একজন শ্রমিক যদি সবসময় একই কাজ সম্পাদন করেন একজন শ্রমিক যদি সবসময় একই কাজ সম্পাদন করে বা একই মেশিন ব্যবহার করে, বাইক কি হবে না, এটা হবে বা একই মেশিন ব্যবহার করে, তবে তার কাজটি আনন্দহীন হয়ে পড়ে, এতে করে একঘেয়েমিতার সৃষ্টি হয়। শ্রেণী বৈষম্য, শ্রম বিভাগের মাধ্যমে দক্ষ ও অদক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি মালিক ও শ্রমিক এই দুটি পক্ষের সৃষ্টি হয়। বেকার সমস্যার সৃষ্টি, শ্রম বিভাগের মাধ্যমে একজন শ্রমিক বিশেষ কাজে পারদর্শী হয় এবং কোনো কারণে তার চাকরি চলে গেলে তাকে ওই রকম চাকরি খুঁজতে হয়। একই রকম চাকরি না পেলে সে বেকার সমস্যায় ভোগে। তো পরিশেষে বলা যায় যে শ্রম বিভাগের যেমন সুবিধা রয়েছে তার পাশাপাশি অনেক শ্রম বিভাগের অসুবিধাও রয়েছে। তো এই ছিল তোমাদের আজকের সাজেশনটি। তো আশা করি এর দ্বারা তোমরা একটু হলেও উপকৃত হবে। যদি তোমরা পিডিএফ ফাইল পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কার কার পিডিএফ ফাইল লাগবে, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। আর আরেকটি কথা না বললে, যে তোমরা যে এরকম সাজেশনগুলো আর নিত্য নতুন ভাবে পেতে চাও, যে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সাজেশনগুলো পেতে পারবে, কোনো সমস্যা নেই। তো তোমরা যারা এখানে আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড দেবো সকল ভিডিওর নোটিফিকেশন তুমি পেয়ে যাবে সকলের আগে। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।